শত বাধার মাঝেও গাজার পথে ছুটছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান দ্য মেরিনেট। ত্রাণবাহী নৌবহরের এই জলযানটিকেও থামিয়ে দিয়েছে ইসরায়েল। বুকভরা সাহস নিয়ে পোল্যান্ডের পতাকাবাহী নৌযানটি চালিয়ে নিচ্ছিলেন জাহাজের ক্যাপ্টেন, কিন্তু ফিলিস্তিনের আকাশ, মাটি ও সমুদ্র ঘিরে যে কঠোর অবরোধ তৈরি করেছে ইসরায়েল, সেটার কাছে হেরে গেল ছোট্ট এই জাহাজ। ভেসেলটি পৌঁছাতে পারল না গাজার উপকূলে। ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করলেও দখলদাররা কিভাবে থামাবে ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা সমর্থনের ঝড়? আটকের আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার বলছিল আন্তর্জাতিক জলসীমায় ঘণ্টায় প্রায় 2 থেকে 4 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছিল মেরিনেট। 2 অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে নৌযানের ক্যাপ্টেন জানিয়েছিলেন ইঞ্জিনে সাময়িক সমস্যা হলেও সেটি মেরামত করা হয়েছে। এরপর শুরু হয়েছিল নিয়মিত যাত্রা। আয়োজকরা জানিয়েছিলেন এটি শুধু একটি নৌযান নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। ইসরায়েলের ভয় দেখানো, অন্যায় অবরোধ আর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার চিহ্ন ছিল এই মেরিনেট। মানবিক নৌবহরের প্রায় সকল নৌযান দখলের পর অধিকার কর্মীদের আটক করে নিয়ে গেছে ইসরায়েল। এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ। বিভিন্ন দেশের রাজধানী, শহর, বন্দরে চলছে জনবিক্ষোভ। ইসরায়েলি দূতাবাস ঘিরে দেখা গেছে মানববন্ধন। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রি গাজা স্লোগান। ফ্লোটিলার আয়োজকদের দাবি, তাদের পাঠানো নৌবহরের মূল লক্ষ্য গাজায় পৌঁছানো নয়, বরং দুনিয়ার সামনে ইসরায়েলি অবরোধের নগ্ন চেহারা উন্মোচন করা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংযোগ রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছিল ইসরায়েল। তবে এই দাবির পক্ষে কোনো রকম প্রমাণ হাজির করতে পারেনি তারা। এর আগেও গাজামুখী নৌবহরে হামলা চালিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী। 2010 সালে গাজা ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় নিহত হন 10 অধিকার কর্মী। এরপর 2011, 2015 ও 2018 সালে বেশ কয়েকটি নৌবহর আটক করে ইসরায়েল। 2024 সালে যাত্রা শুরুর আগেই এমন আরেকটি নৌবহর থামিয়ে দেয় তেল আবিব। বর্তমানে গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র 26% খাবার পাচ্ছেন, এই তথ্য দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে ভূমধ্য সাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। অনেকাংশে প্রতীকী হলেও বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে এই নৌবহর। ইসরায়েলি বাহিনী মেরিনেটকে আটকে দিলেও একরকম সফল হয়েছে ফ্লোটিলার প্রতীকী যাত্রা। কারণ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে তারা গড়ে তুলেছে সাহসী এক প্রতিরোধের গল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে অবিলম্বে গাজায় হামলা ও বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের ওই আহ্বানের পরপরই ইসরায়েলি বাহিনীকে গাজা অভিযান বন্ধ করার নির্দেশ দেন সেনাপ্রধান ইয়াল জামির। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। বাস্তব পরিস্থিতি বলছে ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজায় বিমান হামলা ও বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে তারা। আল জাজিরা জানিয়েছে শনিবার স্থানীয় সময় ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন গাজায়। এক ঘোষণায় গাজা সিটিকে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় বাস্তুচ্যুত বাসিন্দাদের গাজা সিটিতে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাজাবাসী নিরাপদ থাকতে চাইলে উত্তরাঞ্চলে ফেরা থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, গাজার যে কোনো স্থানে, এমনকি দক্ষিণেও ইসরায়েলি বাহিনীর অভিযানের এলাকার কাছাকাছি থাকা যাবে না। এদিকে শিগগিরই বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হবে সেই আশায় দিন গুনতে শুরু করেছে গাজাবাসী। তবে ট্রাম্প ও ইসরায়েল সরকারের অবস্থানগত ব্যবধানের কারণে তা কি শেষমেশ বিঘ্নিত হবে, জোরালো হচ্ছে এই প্রশ্ন। এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে একটি স্নায়ুচাপ চলছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু ট্রাম্প আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়াকে স্বাগত জানানোয় অস্বস্তি করছেন নেতানিয়াহু।
এক্সিওসের সাংবাদিক বারাক রাভেদ বলেন, ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ইসরায়েল সম্ভবত অখুশি হবে, কারণ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সব দফার বিষয়ে সায় দেয়নি। শোনা যাচ্ছে ট্রাম্পের প্রতিক্রিয়া শুনে নেতানিয়াহু হতবাক হয়েছেন। নেতানিয়াহু হামাসের জবাবকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প এটিকে দেখছেন ইতিবাচকভাবে। এছাড়া নেতানিয়াহু সরকারি উগ্র ডানপন্থীরা ট্রাম্পের শান্তি প্রস্তাবটি পছন্দ করেনি। তারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু চুক্তিতে সম্মত হলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে পারবেন কিনা তা এক বড় প্রশ্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়া নির্ভর করছে আরও অনেক কিছুর উপর। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের সবগুলোর ব্যাপারে রাজি নয় বলে জানিয়েছে হামাস। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে গাজার নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে আলোচনায় প্রবেশ করতে রাজি তারা। সব মিলিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় যুদ্ধবিরতির নামে ইসরায়েলি দখল শক্তিশালী করার নতুন পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাবিত সমঝোতা পরিকল্পনা নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতার মাঝেই ঘনিয়ে উঠছে এমন সন্দেহ ও গুঞ্জন। ট্রাম্পের প্রকাশিত একটি সম্ভাব্য মানচিত্র অনুসারে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পরেও ইসরায়েলি সেনারা গাজার গভীরে বজায় রাখবে নিজের অবস্থান। ফলে ফিলিস্তিনের এই অঞ্চল কার্যত থাকবে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণেই। তবে এমন কোনো পদক্ষেপ কিছুতেই মানবে না হামাস। সেক্ষেত্রে আবারও কি ভেস্তে যাবে মিশরে চলমান যুদ্ধবন্ধের কার্যক্রম? ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় ৬.৫ কিলোমিটার, মধ্য গাজায় ২ কিলোমিটার এবং উত্তর গাজায় ৩.৫ কিলোমিটার পর্যন্ত সীমানার ভেতরে থাকবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গত জুলাইয়ের প্রস্তাবিত মানচিত্রে ইসরায়েলের সর্বোচ্চ অগ্রবর্তী লাইন ছিল মাত্র ১.৬ কিলোমিটার ভেতরে। অবশ্য তখনও গাজার যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছিল ইসরায়েলকে গাজার সীমানা ছেড়ে আরও পিছু হটতে হবে। ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে দ্বিগুণ হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের এলাকা। বিশ্লেষকেরা বলছেন, গাজা নিয়ে ইসরায়েল সমর্থিত অবস্থানকেই স্পষ্টভাবে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। আর সে কথারই প্রমাণ দিচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত নতুন মানচিত্র। হোয়াইট হাউসের মানচিত্র মেনে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হলে প্রাথমিক দফায় সেনা প্রত্যাহারের পরেও ইসরায়েলি বাহিনীর দখলে থাকবে গাজার প্রায় ৫৫% এলাকা। দ্বিতীয় দফায় সামরিক উপস্থিতি সরানোর সময়েও প্রায় ৪০% দখল থাকবে ইসরায়েলের হাতে। এরপর একেবারে চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা বাফার জোন তৈরির পরেও গাজার প্রায় ১৫% দখল করে রাখবে ইসরায়েলের সামরিক বাহিনী। নিজের প্রস্তাবিত পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য ইসরায়েল এবং হামাস দুই পক্ষের উপরই চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের সীমারেখার ব্যাপারে সম্মত হয়েছে তেল আবিব। গাজার যোদ্ধারা সম্মতি দিলে তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে যুদ্ধবিরতি। ইসরায়েলি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সামরিক দখলকে রাজনৈতিকভাবে বৈধতা দিতে চাইছে। বিশ্লেষকদের আশঙ্কা, ফিলিস্তিনি যোদ্ধারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আরও জটিল হয়ে উঠবে আলোচনার পথ। সেই সঙ্গে আবারও অনিশ্চিত হয়ে পড়বে যুদ্ধবিরতির সম্ভাবনা। ট্রাম্পের নতুন মানচিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য দুই ধরনের সুবিধা তৈরি করছে। একদিকে তিনি ধরে রাখতে পারবেন যুক্তরাষ্ট্রের সমর্থন, অন্যদিকে গাজার ভিতরে আরও দীর্ঘায়িত করতে পারবেন ইসরায়েলের সামরিক উপস্থিতি। গাজার এক মুখপাত্র এটিকে বলেছেন যুদ্ধবিরতির নামে পুনরায় দখলের পায়তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের প্রস্তাবিত মানচিত্র কি সত্যিই শান্তি আনবে, নাকি আরও বাড়িয়ে দেবে আঞ্চলিক সংঘাতের আগুন? মিশরের কূটনৈতিক তৎপরতার মাঝেই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে ইসরায়েল জুড়ে চরমে পৌঁছেছে স্থানীয় জনমত। গত ৪ অক্টোবর তেল আভিভের হোস্টেজেস স্কয়ারে জড়ো হয় প্রায় ১,২০,০০০ মানুষ। উপস্থিত জনতার দাবি ছিল ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরানো এবং গাজায় চলমান যুদ্ধের অবসান। নেতানিয়াহুর উগ্রপন্থী মন্ত্রিসভাকে চোখ রাঙানি দিয়ে আয়োজিত এই ধরনের সমাবেশ ইসরায়েলি রাজনীতিতে ক্ষমতাসীনদের জন্য হয়ে দাঁড়িয়েছে চাপের কারণ। বিশ্লেষকদের ধারণা, গাজার যুদ্ধবিরতি তৎপরতাকে ব্যর্থ করে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত মানচিত্র। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
গাজায় গণহত্যার দায় লুকাতে ইনফ্লুয়েন্সার কিনছে ইসরায়েল। জনমত তৈরির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁড়ি কাঁড়ি ডলার ঢালছে তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিজেদের ভাবমূর্তি বাঁচাতে টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু প্রশাসন চালাচ্ছে জোর প্রোপাগান্ডা। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক রেসপন্সিবল স্টেটক্রাফটের অনুসন্ধানী এক প্রতিবেদনে ফাঁস হয়েছে এসব বিস্ফোরক তথ্য। প্রকাশিত খবরে জানা গেছে মার্কিন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ইসরায়েলের পক্ষে প্রচারণা চালাতে গঠন করা হয়েছে $9 লাখ তহবিল। সেখানে এক একটি পোস্টের জন্য ইনফ্লুয়েন্সাররা পাবেন $7,000। সরাসরি সরকারি নেতৃত্বে চালানো এই অপারেশনের লক্ষ্য আমেরিকানদের কাছে ইসরায়েলকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে তুলে ধরা। মার্কিন বিচার বিভাগে দাখিল করা ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের নথি বলছে চলতি বছর জুনের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ব্যয় করা হবে বিপুল পরিমাণ অর্থ। প্রকল্পটির দায়িত্বে রয়েছে ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ব্রিজ পার্টনার্স LLC, আর প্রয়োজনীয় অর্থের যোগান আসছে জার্মানির হাভাস মিডিয়া গ্রুপের মাধ্যমে। গোপন নথিপত্র অনুসারে প্রতি মাসে ইসরায়েলের পক্ষে 25 থেকে 30টি পোস্ট করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে 14 থেকে 18 জন মার্কিন ইনফ্লুয়েন্সারকে। ইনস্টাগ্রাম, টিকটক, এক্স, ইউটিউব ও থ্রেডস সব বড় বড় সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়ানো হবে বানানো কন্টেন্ট। রেসপন্সিবল স্টেটক্রাফটের বরাতে এসব তথ্য সামনে এনেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েলের পক্ষে জনমত তৈরির এই প্রকল্পের নাম রাখা হয়েছে দ্য এস্থার প্রজেক্ট। ভাড়া করা মার্কিন ইনফ্লুয়েন্সাররা ইসরায়েলকে একটি নিরীহ ও মানবিক রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। নেতানিয়াহু প্রশাসনের সরাসরি হাত থাকলেও বিষয়টিকে জনসাধারণের চোখের আড়ালে রাখা হচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্ক সফরে এসে একদল মার্কিন ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার খোলাখুলি দাবি, ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন অন্যতম প্রধান অস্ত্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজারের সঙ্গে এর মধ্যেই $15 লাখ আরেকটি চুক্তি করেছে ইসরায়েল। এত বিপুল পরিমাণ অর্থ খরচের পেছনেও রয়েছে একই উদ্দেশ্য। নেতানিয়াহু সরকার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রোপাগান্ডা চালালেও এসব বানোয়াট প্রচারণা নিয়ে ইসরায়েলের ভেতরেই বাড়ছে বিরোধিতার মাত্রা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রকাশ্যে বর্তমান সরকারকে কটাক্ষ করে বলেছেন, ইসরায়েলকে কুষ্ঠরোগে আক্রান্ত রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বেনেটের বক্তব্য হল, পুরনো পথে চলার বদলে নতুন গল্প বলার কোনো বিকল্প নেই। কিন্তু বাস্তবতা বলছে, হাজার হাজার শিশুর লাশের উপর দাঁড়ানো নেতানিয়াহু সরকারের ইমেজ তৈরির মিথ্যা প্রচারণা এখন আর কেউ বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে ক্রমেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে বাড়ছে স্থানীয় জনমত। ইউগভ পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ভোটারদের 72% বিশ্বাস করেন গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। 65% মানুষ চান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক, আর 62% দাবি ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের আমেরিকায় প্রবেশ বন্ধ করতে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, ইমেজ মেরামতে কোটি ডলারের ইসরায়েলি প্রোপাগান্ডা কি মুছতে পারবে বিধ্বস্ত গাজায় ছড়িয়ে থাকা রক্তের দাগ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করছে আরব বিশ্ব। গাজায় 2023 সালের 7 অক্টোবরের পর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিপক্ষে যখন তীব্র হচ্ছে আন্তর্জাতিক জনমত, ঠিক তখনই তথাকথিত এক শান্তি পরিকল্পনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে গাজার উপর চিরস্থায়ী দখলের বৈধতা পেয়ে যাবে ইসরায়েল। সবচেয়ে বড় অবাক করা বিষয় হল, তুরস্ক, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো মুসলিম ও আরব দেশগুলো মেনে নিয়েছে ট্রাম্পের পরিকল্পনা। ফিলিস্তিনিদের বহু বছরের আত্মত্যাগের কথা ভুলে গিয়ে কেন এমন কূটনৈতিক আত্মসমর্পণ করলেন আরব নেতারা? কেন তারা আনলেন না নিজস্ব কোনো পরিকল্পনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা আসলে একটি নিখুঁত দখলের ষড়যন্ত্র। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা কখনোই গাজা ছাড়বে না, বরং নিরাপত্তা অঞ্চল বজায় রাখার নামে সেখানে বসানো হবে স্থায়ী ঘাঁটি। গাজার পুনর্গঠন, ত্রাণ বিতরণ, এমনকি প্রশাসনের দায়িত্বও নির্ভরশীল হবে ইসরায়েল সরকারের অনুমতির উপর। ট্রাম্পের পরিকল্পনায় একেবারেই বাদ দেয়া হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা। প্রথমে নিউ ইয়র্কে যে খসড়া চুক্তিতে সম্মত হয়েছিল আরব
আরব বিশ্ব তার বেশিরভাগই বদলে ফেলেছে ট্রাম্প ও তার উপদেষ্টারা। প্রতিটি ধারা এখন এমনভাবে পাল্টানো হয়েছে যাতে গাজার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও মজবুত হয়। অসন্তোষ প্রকাশ করলেও কাতার, মিশর কেউই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি থেকে সরে আসেনি। ফলে বাস্তবে এই চুক্তি ফিলিস্তিনিদের নাগরিক মর্যাদা কেড়ে নিয়ে তাদের পরিণত করবে ইসরায়েলি শাসনের অনুগত দাসে। গাজায় চলমান গণহত্যাকে ন্যায্যতা দিয়ে ট্রাম্প বলছেন, ইসরায়েল ও স্কুলকে ঘাঁটি বানিয়েছে হামাস, তাই ধ্বংস অনিবার্য। একই রকম দুঃসাহস দেখিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারংবার পরিষ্কার ঘোষণা দিয়ে আসছেন, ফিলিস্তিনকে কখনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরায়েল। টনি ব্লেয়ারকে শান্তির দূত বানিয়ে গাজা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমারা। মুসলিম ও আরব নেতারা এবার যে পরিকল্পনায় স্বাক্ষর করেছেন সেটি ১৯৯৩ সালের অসলো চুক্তির চেয়েও ভয়াবহ। ফলে প্রশ্ন উঠেছে, প্রভাবশালী আরব নেতারা কি সত্যি বুঝতে পারছেন না ট্রাম্পের গাজা প্ল্যান আসলে একটি আত্মসমর্পণের দলিল? আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের জন্য কেন তারা বিক্রি করে দিচ্ছেন ফিলিস্তিনের জমিন? বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একা। তাদের মাটি, স্বাধীনতা, এমনকি একে একে কেড়ে নেওয়া হচ্ছে তাদের কণ্ঠস্বর। শেষ পর্যন্ত তাদেরকেই দিতে হবে মুসলিম নেতাদের বিশ্বাসঘাতকতার মাসুল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকার টাকায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরান পর্যন্ত পৌঁছে গেছে তেল আবিবের কালো থাবা। যুক্তরাষ্ট্রের আরব মিত্র কাতারেও আঘাত হেনেছে ইসরায়েল। তবে একচেটিয়া যুদ্ধের এই আগুন ইসরায়েল একা জ্বালায়নি। এর পেছনে অর্থনৈতিক অক্সিজেন দিয়ে গণহত্যায় স্পন্সর করছে যুক্তরাষ্ট্র। গত ২ বছরে ইসরায়েলকে $২১ বিলিয়ন বেশি সরাসরি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের ২টি প্রতিবেদনে সামনে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অস্থির করে রাখার পেছনে দায়ী কি যুক্তরাষ্ট্র? কেন নেতানিয়াহুকে আইন ভাঙার লাইসেন্স দিয়ে রেখেছে বাইডেন ও ট্রাম্প প্রশাসন? ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্রের প্রায় ২/৩ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থ্রপ গ্রুম্যান থেকে শুরু করে আমেরিকার বড় বড় সব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তেল আবিবে গড়ে তুলেছে অস্ত্রের পাহাড়। বিধ্বংসী বোমা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, গাইডেন্স কিট, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার বোমাসহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ সরঞ্জামেই রয়েছে মার্কিন প্রযুক্তির পরিষ্কার ছাপ। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর, এই ২ বছরে ইসরায়েলকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি সহ মধ্যপ্রাচ্যে সামরিক প্রয়োজনে প্রায় $৩১ থেকে $৩৪ বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন ফ্রন্টে ২ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ, সমরাস্ত্র ও রাজনৈতিক সহায়তা ছাড়া কিছুতেই টিকতে পারত না তেল আবিব। সীমিত পরিসরে ড্রোন ও সামরিক প্রযুক্তি তৈরি করলেও ব্যাপক হারে বোমা বানানোর সামর্থ্য ইসরায়েলের নেই। তবে দশকের পর দশক ধরে দেশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় মিত্র। ওয়াশিংটনের কাছ থেকে প্রতি বছর গড়ে $৩.৩ বিলিয়ন পায় তেল আবিব। ১৯৪৮ সাল থেকে এই পর্যন্ত মোট মার্কিন সামরিক সহায়তার অঙ্ক দাঁড়িয়েছে $১৫০ বিলিয়ন। বাইডেন থেকে ট্রাম্প সব মার্কিন প্রশাসনই ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঋণ দিয়েছে। বহু বছর ধরে ইসরায়েলকে প্রশ্নহীন সমর্থন দিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক জরিপে দেখা গেছে ৪০% মার্কিন ইহুদি মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টিকে যুদ্ধাপরাধ বলছেন ৬০% বেশি ইহুদি। বর্তমানে সামাজিক নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম দুর্বল দেশ যুক্তরাষ্ট্র, অথচ ইসরায়েলের যুদ্ধ চালাতে প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করছে ওয়াশিংটন। জনগণের ট্যাক্সের টাকা অন্য দেশের যুদ্ধে খরচ করার বিষয়টি এখন আর মানতে নারাজ বেশিরভাগ মার্কিন জনগণ।
ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতার মাঝেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে বিশ্বের একাধিক দেশ ও শিল্প প্রতিষ্ঠান। 2020 থেকে 2024 সালের মধ্যে তেল আবিবের অস্ত্র আমদানির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। বিপুল মুনাফার লোভে উল্লেখযোগ্য হারে সমরাস্ত্র দিয়েছে ইতালি ও যুক্তরাজ্য। এছাড়াও ইসরায়েলি অস্ত্র সরবরাহ নেটওয়ার্ককে এখনও সচল রেখেছে ইউরোপ এশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প। তবে মার্কিন মদদে মধ্যপ্রাচ্যের দানব হয়ে ওঠা ইসরায়েলকে কতদিন বশে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লোহিত সাগরের তীরে মিশরের ছোট্ট শহর শার্ম আল শেখ। 9 অক্টোবরের সকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। আগের রাতেই জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। শান্তি চুক্তি সই হওয়ার খবর আনন্দ ছড়িয়েছে ঠিকই, কিন্তু ট্রাম্পের 20 দফা প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কোনো কথা নেই। এমনকি চুক্তির চূড়ান্ত ধাপ শেষেও গাজায় অবস্থান করবে ইসরায়েলি সামরিক বাহিনী। এর অর্থ সমঝোতার নামে দখলের নতুন ফাঁদ পেতেছেন ট্রাম্প। চুক্তিতে হামাসের অস্ত্র সমর্পণের শর্ত আছে, কিন্তু সংগঠনটি আগে থেকেই সাফ জানিয়েছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার আগে কিছুতেই তারা অস্ত্র ছাড়বে না। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা স্থায়ী শান্তি এখনও অনেক দূরে। এটা মূলত একই সঙ্গে দুইটি চুক্তি। আমার মনে হয় এই বিষয়টা বোঝা জরুরি। প্রথম চুক্তিটি হল যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময়ের, আর দ্বিতীয়টি গাজার ভবিষ্যৎ নিয়ে। একই সাথে গাজার শাসন ব্যবস্থা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ ও চরমপন্থা নির্মূলের প্রক্রিয়া নিয়ে। রাতে যে ঘোষণা এসেছে সেটা শুধুমাত্র জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি সংক্রান্ত প্রথম ধাপের অংশ। এর জন্য দরকার হয়েছে দীর্ঘ ও জটিল আলোচনা। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই যুদ্ধ এখানেই শেষ নয়। আমরা এখনো জানি না বর্তমান পর্যায়টি শেষ হওয়ার পর আসলে কি ঘটবে। যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার পরেও গাজার আকাশে থামেনি ইসরায়েলি ড্রোনের গুঞ্জন। অবরুদ্ধ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শোনা গেছে বোমা বিস্ফোরণের শব্দ। এমন নাজুক পরিস্থিতিতে 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছানোর আশা অত্যন্ত ক্ষীণ। তবে গাজার ভবিষ্যৎ হবে আরও কঠিন। ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এখন বেশ টালমাটাল। ট্রাম্পের চাপের কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, চুক্তির প্রথম ধাপ ভালোভাবে শেষ হলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু করতে পারবেন না নেতানিয়াহু। সেক্ষেত্রে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নাকানি চুবানি খেতে হবে উগ্রপন্থী এই নেতাকে। আমেরিকার প্রত্যক্ষ মদদে গত 2 বছরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্র অনেকাংশেই বদলে দিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি আগ্রাসন একসময় রূপ নেয় আঞ্চলিক সংঘাতে। ফিলিস্তিন ছাড়িয়ে ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারের মতো মার্কিন মিত্র দেশেও হামলা চালায় তেল আবিব। এবারের যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাসের সম্মতি ফিলিস্তিনি ভূখণ্ডে সাময়িক শান্তি ফিরিয়ে আনতে পারে। তবে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুসারে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করে ফিরিয়ে নিয়ে গেলে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে ইসরায়েল। তখন নিজেদের বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেবে গাজার যোদ্ধারা। ফলে দীর্ঘমেয়াদে সংঘাত শুরুর আশঙ্কা থেকেই যাচ্ছে। শান্তি চুক্তি সই হওয়ার ঘোষণা আসতেই অবরুদ্ধ গাজায় ছড়িয়ে পড়ে স্বস্তি ও আনন্দ। ইসরায়েলেও পৌঁছে যায় এর ছোঁয়া। মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য, চীন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছে। আগের মতো ঠুনকো অজুহাতে যুদ্ধবিরতি ভাঙতে পারে ইসরায়েল, রয়েছে এমন আশঙ্কা। হামাসের ভবিষ্যৎ কি হবে, গাজা কে পরিচালনা করবে, এখনও এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবুও দীর্ঘ অন্ধকারের শেষে ধ্বংসস্তূপের নগরী গাজায় ফিরবে সত্যিকারের শান্তি, সেই আশায় ফিলিস্তিনিদের মতো অপেক্ষায় আছে পুরো বিশ্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।